বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং জেলা বিএনপি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ, যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছে, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার ইলিয়াস মাতবর। যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? তানবীর, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত 3 দিন যাবৎ তার অবস্থা সংকটাপন্ন, যেটা ডাক্তাররা বলেছেন এবং বিএনপি নেতারাও আমাদেরকে জানিয়েছেন। এদিকে তার চিকিৎসা ক্ষেত্রে যাতে বাধা না হয় এই জন্য কিন্তু নেতাকর্মীদেরকে হাসপাতালের সামনে ভিড় এবং জড়ো হতে নিষেধ করে দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এদিকে বিকেলে কিন্তু কর্নেল অলি আহমেদ হাসপাতালে এসে খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন। পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসার কোনো ঘাটতি নেই বলেও তিনি জানিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অপরিবর্তিত বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানিয়েছেন। এদিকে দেশ বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ডের অধীনেই চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে গত রাত্রে কিন্তু খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন যেটা জানিয়েছেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে, এটাও জানিয়েছেন। এছাড়া খালেদা জিয়ার যে বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন। এছাড়া যেটা নেতাকর্মীদের যদিও এখানে আসতে বারণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, তবুও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন সারাদিন এভাবে জটলা বেঁধে থাকছেন নেতাকর্মীরা, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিষেধ করা হয়েছে। এছাড়া বিএনপির যে বিজয়ের র্যালি ছিল খালেদা জিয়ার এই অসুস্থ থাকার কারণে কিন্তু সেই বিজয় র্যালি স্থগিত করা হয়েছে। আপনি জানেন যে বিএনপির অনেক প্রোগ্রামে স্থগিত করা হয়েছে। আপনাকে আরও জানাতে চাই যে রাত্রে আমি যেটা শুনেছি রাত্রেও অনেকে দেখতে আসবেন, গণ অধিকার পরিষদের নেতারাও দেখতে আসবেন। এছাড়া এনসিপি নেতারা, বিভিন্ন দলের নেতারা, জামাতের নেতারাও খালেদা জিয়াকে দেখতে এসেছেন। যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ডি-ক্যাপ আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর, তবে সরকারের কোনো বাধা নেই।
তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দিবে। চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্য দেশের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, লন্ডনে তিনি কোন স্ট্যাটাসে আছেন তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে না, সেটি অস্বাভাবিক। এ সময় তিনি ভারতে পলাতক এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিষয়েও কথা বলেন। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। আমাদের মিশনে না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। মোফাতে সমন্বয়ের অভাব বা মোফার ইস্যুতে সমন্বয়ের অভাব, এটা কিছুটা হয়। একটা হয় কি, মানে বিশেষ করে আমাদের অঞ্চলে অনেকেই যে বিষয়ে তার কথা বলা উচিত না সেটা বলে বসানো অনেক সময় এটা হয় কখনো কখনো। ভারতে এমনকি কখনো কখনো এটা দেখা গেছে, ভারতের মতো ম্যাচিওর ডেমোক্রেসিতেও। কাজে এটা এগুলি নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। আসলে তো পুরো বিষয়টা তো সবাই কনসার্ন, কাজে অনেকে মনে করে যে আমি এই জিনিসটা জানি, এটাকে বলি, এটা হয়। তো এটা নিয়ে এত বেশি বিচলিত আমার মনে হয় আমাদের না হওয়াই ভালো। অফিসিয়াল তথ্য নেই আসলে কামালের রিটার্নের ব্যাপারে, আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। আশ্বাস দেয়া রাজনীতিতে একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তবে জামায়াতে ইসলামী আশ্বাস নয়, বাস্তবায়নে বিশ্বাসী, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাজ থেকে বৈষম্য দূর করতে রাজনীতির মধ্যে সকল নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের নারীদের স্বাস্থ্যসেবা ও নর্মাল ডেলিভারি নিশ্চিত করে আসছে দেশের প্রান্তিক পর্যায়ে হাজারো স্বাস্থ্যকর্মীরা। এমন 200 স্বাস্থ্যকর্মীদের পুরস্কার ও সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, সমাজের অনেকের মায়ের আশঙ্কা ও আতঙ্ক দূর করে প্রান্তিক পর্যায়ে এই স্বাস্থ্যকর্মীরা। সন্তান সে ছেলে হোক মেয়ে হোক, সে বাপের নাড়ি ছেড়া দন নয়, সে মায়ের নাড়ি ছেড়া। This is the glory and beauty of mothers. But unfortunately, আমাদের সোসাইটি, এটা বলতে কোনো অসুবিধা নেই, এটা পুরুষদের ডমিনেটেড সোসাইটি, যার কারণে মায়েদের ব্যাপারটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইগনোর করি। তারা ফিমেল। আমি তাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কাজ সমাজের সরকারের, সেই কাজটা দরদ, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত আশ্বাসের রাজনীতি বিশ্বাস নয়, বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। এ সময় আগামী 1 বছরে দেশের 100টি কমিউনিটি ক্লিনিক সেন্টারে সোলার প্যানেল দেওয়ার ঘোষণা দেন জামায়াতে আমির। আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে 100টা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো দলের ষড়যন্ত্রে পা দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। বিকেলে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দলের রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের সেক্রেটারি বলেন, জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। জামায়াত সহ 8 দল এমন কোন সংকটে সরকারকে ফেলতে চায় না যাতে বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যায়। এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না, বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন,
ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে হাতে সিল মারবে, বুঝতে পারবে না। এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোট কক্ষে 2টি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশন কার্যালয়ে 34 মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন এবং গণভোট মিলিয়ে সবচেয়ে বড় নির্বাচন হবে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট 34টি মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা ও কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন। কথা এবং কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং coordination and cooperation for that matter is a requirement. Coordination and cooperation between নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। তিনি আরও বলেন, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা গ্রহণ করতে না হয়। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। এখন পর্যন্ত 1 লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া 2,10,000 বার ডাউনলোড হয়েছে প্রবাসীদের ভোটিং অ্যাপ। যারা অ্যাপটা ডাউনলোড করেননি ডাউনলোড করেন, যারা অ্যাপটা ডাউনলোড করেছেন তারা নিবন্ধন করেন, সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা একটা আরও ভালো হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। চলতি সপ্তাহেই আরও বেশ কয়েকটি বড় মামলার তদন্ত রিপোর্ট ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। সেই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে আনার ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতা চালাচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কুষ্টিয়ায় 6 হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এদিকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে 8 ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসএমআরএফের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যাসহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী। রবিবার ট্রাইব্যুনাল 2-এ এই মামলার সূচনা বক্তব্যের আগে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে ইনুর আবেদন খারিজ করেন 2 বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ। সোমবার এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। এদিকে জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট, আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়, একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয়। একই ট্রাইব্যুনালে চাংখারপুলে 6 হত্যা মামলায় সাফাই সাক্ষী গ্রহণের জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করা হয়।
SM আরিফ, মাই টিভি, ঢাকা। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সিডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনে অনেক বেশি কালো টাকার খেলায় পরিণত হবে বলে আশঙ্কা করেন বক্তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। ভোট জিতার পূর্বেই জিতে গেছে সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। আমার কাছে মনে হয়নি গণসংযোগ করতে গিয়ে বা সভা সমাবেশ করতে গিয়ে যে আসলে ওই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর হয়েছে। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। আগামী নির্বাচন একইভাবে যদি জবরদস্তির অভিযোগ ওঠে, নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহিংসতা মুক্ত পরিবেশের জন্য এখনও বর্তমান সরকারকে অনেক কাজ করতে হবে। তারা এখনও তেমন কিছুই করতে পারে নাই। পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। বাংলাদেশের নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত উল্লেখ করে এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, তো আমরা যদি এই বিষয়গুলো যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা ওই যে অত মসৃণ হবে না। ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই কমিশনের পক্ষ থেকে অনেক সুপারিশ করা হয়েছিল বলেও জানান সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধান। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে। রোববার দুপুর 2টার দিকে জনপ্রশাসনের নতুন ভবনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ভবনটির 9 তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নির্বাপন হয় বলেও জানান তিনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই উপপরিচালক। সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন, কেপিআই, তো সেটাতে আমাদের একটা ফায়ার স্টেশন আছে, মিনি ফায়ার স্টেশন এখানে বিদ্যমান। 14টার সময় আমরা খবর পেয়েছি এবং 14টা 2 মিনিটে আমাদের গাড়ি, মন্ত্রণালয়ের যে গাড়িটা আছে সচিবালয়ের অভ্যন্তরে, সেই গাড়িটা এখানে পৌঁছায় এবং পৌঁছায় এই ভবনের 9 তলায় একটা ছোট্ট আগুন ছিল। তো একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং 2-3 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা। সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষকরা জানান, অনেক নিচের গ্রেডের পদও 9ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে, কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই। তারা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন, এবার দাবি আদায় করেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে 3 দফা দাবিতে সারা দেশে ফের লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন প্রায় 3.5 লাখ শিক্ষক। এর মধ্যে দাবি না মানলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন সহ 11 ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণাও রয়েছে শিক্ষক সংগঠনগুলোর। প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত 11তম গ্রেড শীঘ্রই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে।
এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদেরকে হুমকির মুখে ফেলবে না। দুপুরে ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। ফলে শিক্ষকরা এই পরিপ্রেক্ষিতে যেখানে তাদের দাবিটাকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং আমরা তাদের পক্ষে কাজ করছি এবং আমরা এমন আশ্বস্ত যে এই বিষয়টা বাস্তবায়িত হবে। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 636 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 382 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 94,402 জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 75 জন, চট্টগ্রাম বিভাগে 95 জন, ঢাকা বিভাগে 116 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 147 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 74 জন, খুলনা বিভাগে 56 জন, ময়মনসিংহ বিভাগে 45 জন, রাজশাহী বিভাগে 17 জন, রংপুর বিভাগে 2 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় যে 5 জন মারা গেছেন তাদের মধ্যে 3 জনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, 1 জনের চট্টগ্রাম বিভাগে ও 1 জন খুলনা বিভাগে মৃত্যু হয়েছে। খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় 2 জনকে গুলি করেছে দুর্বৃত্তরা, এতে নিহত হয়েছেন 2 জন। সকালে এই ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায় জনবহুল এলাকায় দুপুরের দিকে 2 যুবককে গুলি করে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই 2 যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে গুলিবিদ্ধ 2 জন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন। হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলসুম বেগম ও আলতাফ হোসেন। পুলিশ জানায় 18 শতক জমি নিয়ে 2 পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে আনার পথে আরেকজন মারা যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরিকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এতে প্রত্যাশার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন চাষিরা। আবহাওয়া অনুকূল কৃষি বিভাগের তদারকি এবং পরামর্শে কৃষকরা সময় মতো খেতে সার, সেচ ও সঠিক পরিচর্যার কারণে এবার পেঁয়াজের ভালো ফলন বলে দাবি কৃষকদের। গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার কামারদহ পৌরসভা, কোচাশহর, গুমানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যস্ত পেঁয়াজ চাষে। উপজেলা কৃষি অফিস জানায় চলতি মৌসুমে 6,500 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। শীতের শুরুতে পেঁয়াজের পাতা বিক্রি করলেও বর্তমানে কৃষকরা পেঁয়াজ বাজারজাত করছেন। মনে করে 1 বিঘা মাটি 1 লাখ টাকা খরচ হচ্ছে, বেচা লাগবে 2 লাখ। বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। কৃষকদের মতে এই মৌসুমে পেঁয়াজের উৎপাদন ও বাজার দর দুটোই ভালো থাকায় তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুর দিকে কাঁচা পাতা সহ প্রতি মন পেঁয়াজ 2500 টাকায় বিক্রি করলেও বর্তমান দাম বেড়ে প্রতি মন 3,000 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় চাষের ব্যয় বৃদ্ধি পেলেও উৎপাদিত ফসল ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট কৃষকরা। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। 1 বিঘাতে প্রায় 12.5 মণ পেঁয়াজ লাগাইছি আমি। পেঁয়াজের মোটামুটি অবস্থান ভালো। বাড়ির কাম কাজ থেকে স্বামীর সাথে ঘাস পালাচ্ছে, পেঁয়াজের যদি দাম না হয় আমরা কি করে টাকা তুলবো? পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা শুরুতেই আমরা যেটা দেই সেটা হলো অ্যান্টাকল স্প্রে করতে বলি, এবং 1 মাস বয়স থেকে আমরা যেটা দিতে বলি সেটা হলো রোবরাল, এবং পরবর্তীতে পেঁয়াজ উঠানোর 1 মাস আগে থেকে আমরা লুনা স্যানজিশন আমরা ইউজ করতে বলি, যেন পেঁয়াজের কোনোভাবেই এই যে পার্পল ব্লস ক্ষতি করতে না পারে। কৃষকদের পাশে মুড়িকাটা পেঁয়াজ সম্পর্কে কিভাবে আধুনিক উপায়ে তারা চাষাবাদ করতে পারে, কম খরচে বেশি লাভবান করতে পারে,
এবং রোগবালাইয়ের আগে আগাম কিভাবে স্প্রে করলে তাদের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত কম হবে এই সম্পর্কে আমরা কৃষি বিভাগ থেকে যথাযথ পরামর্শ দিচ্ছি। বাজারে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারায় খুশি এই অঞ্চলের কৃষকরা। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।